মেজা তুলোর মতো মেঘের আনাগোনা, মাঠে মাঠে কাশ ফুলের দুলুনি, শরতের আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে মা দুর্গার আগমনী বার্তা। বাংলার প্রতিটা কোণা সেজে উঠছে শারদীয়ার সাজে। আগের ভিডিওগুলোতে জেলাভিত্তিক বনেদি বাড়ির পুজো দেখিয়েছি, আর আজকের ভিডিওতে গ্রাম বাংলার সেরা 15টি বনেদি বাড়ির পুজো দেখাবো, আর সাথে অবশ্যই বলে দেব কিভাবে সেখানে পৌঁছাবেন, যেটা আপনাদের পুজো পরিক্রমায় ভীষণ কাজে লাগবে। ভিডিওটি শেষ অবধি দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। প্রথমেই বলি আমাদপুরের কথা। বর্ধমানের মেমারির কাছে এই আমাদপুর গ্রাম। সেই আমাদপুরেই আছে চৌধুরীদের বৈঠকখানা আমাদপুর। এটি তাদেরই দুর্গাবাড়ি, যেখানে প্রতি বছর দুর্গাপুজো হয় নিষ্ঠা সহকারে। দুর্গাপুজো হয় এখানে বৈষ্ণব মতে। দুর্গাপুজো চলে 19 দিন ব্যাপী। রথের দিন হয় কাঠামো পুজো। নয় নয় করে 360 বছরেরও বেশি বয়স এবাড়ির পারিবারিক পুজোর। পুজোর সময় আগে কবিগান যাত্রাপালা হলেও বর্তমানে পুজোর 5 দিন ধরে নহবত আজও বসে, সাথে থাকে পারিবারিক আসর। কলকাতা থেকে গাড়িতে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে মেমারি হয়ে পৌঁছাতে সময় লাগবে এই 2 ঘন্টা মতো। আর ট্রেনে আসতে চাইলে বর্ধমান লাইনের যে কোনো ট্রেনে মেমারি নেমে টোটো করে চলে আসতে পারেন এখানে। বর্তমানে এই চৌধুরীদের বৈঠকখানা বাড়িটি একটি হেরিটেজ হোমস্টে। আপনারা এখানে থাকতেও পারেন। এই আমাদপুর চৌধুরী বাড়িতে থাকা, খাওয়ার অভিজ্ঞতা, খরচের যাবতীয় তথ্য ও আশেপাশে ঘোরার কি কি আছে সেই নিয়ে করা একটি ডিটেইল ভিডিও পাবেন আমার ইউটিউব চ্যানেল অনন্যার সাথেতে। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে সেই লিংক দিয়ে দিলাম। আমাদপুরের 3 দিকে আছে সাঁওতালি গ্রাম। উৎসবে অনুষ্ঠানে তাদের পরিবেশনা সত্যি মন কাড়ে। চলে এসেছি আমরা 10 খড়ার বিশ্বাস বাড়িতে। এখন আমরা যে জলটা দেখতে পাচ্ছি সেটা হলো গোপীসাগর। গোপীসাগরের পাশ দিয়ে সিংহ দরজা পেরিয়ে এগিয়ে চলেছি আমরা বিশ্বাস বাড়ির দিকে। ডান দিকে এটা হলো বৈঠকখানা, স্থানীয় লোকেরা যেটাকে সাগর বলে। হয়তো জলসাগর থেকেই এই অপভ্রংশ। সামনে নহবতখানা। এছাড়া সামনেই রয়েছে শিব মন্দির, রাসমঞ্চ, দোলমঞ্চ, কাছারি বাড়ি। আর এই কাছারি বাড়ির মধ্যেই রয়েছে দুর্গা দালান, যেদিকে আমরা প্রায় চলেই এসেছি। বিশ্বাস পরিবারের দুর্গাপুজো প্রায় 300 বছরেরও বেশি প্রাচীন। এখানের দুর্গা প্রতিমার বৈশিষ্ট্য হলো মা দুর্গা এখানে দশভুজা নন, চতুর্ভুজা। মায়ের এখানে জয় দুর্গা মূর্তি। এনাদের পূর্বপুরুষরা ওড়িশা থেকে এখানে এসেছিলেন, যার প্রভাব মূর্তিতেও কিন্তু চোখে পড়ে। একচারা প্রতিমার গণেশ কার্তিক থাকেন মায়ের পাশে ওপরের সারিতে, আর লক্ষ্মী সরস্বতী থাকেন নিচের সারিতে, যেটা কিন্তু অভিনব। তাদের হাতে থাকে না কোনো অস্ত্র। গণেশের মূর্তিতেও অভিনবত্ব। 4 হাতের বদলে 2 হাত, যাকে বলে চিন্তামণি গণেশ। অনেকটা মহারাষ্ট্রের গণেশ চতুর্থীতে আমরা যে ধরনের গণেশের মূর্তি দেখতে পাই, খানিকটা সে ধরনের। পুজোর সময় গমগম করে পরিবারের সদস্যদের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের ভিড়েও। পুজোর 3 দিনই আজও বলি প্রথা চালু আছে। এবার বলি কিভাবে আসবেন। ট্রেনে এলে তারকেশ্বর বা ধনেখালি স্টেশনে নেমে বাসে করে আসতে হবে 10 খড়া। আর এই 10 খড়াতে কিন্তু শুধু বিশ্বাস বাড়ি নয়, আশেপাশে বেশ কিছু বাড়ির পুজো আপনারা হাঁটা পথেই ঘুরে দেখতে পারেন। এগিয়ে চলেছি আমরা 10 খড়া রায়বাড়ির দিকে। দুদিকে সিংহ মূর্তি ও ওপরে ক্লক টাওয়ার। এই বিশাল গেটটাই হলো রায়বাড়িতে ঢোকার মূল প্রবেশ পথ। বর্তমানে রাস্তার বাঁ দিকে পোস্ট অফিস ও ডান দিকে দাতব্য চিকিৎসালয়। চলে এসেছি আমরা 10 খড়ার রায়বাড়িতে। 10 খড়ার অন্যতম প্রাচীন পুজো হলো এই রায়বাড়ির পুজো।
যে রায়বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে বিপিন কৃষ্ণ রায়। আমরা এখন সেই বাড়ির পুজোই দেখে নেব। বাড়ির সামনে বিশাল গাড়ি বারান্দা, তার সামনেই বিশাল কৃষ্ণ রায় ঝিল। পুরনো ঝিলের শোভা এখন আর নেই, যদিও একসময় বাড়ির প্রতিচ্ছবি ভেসে উঠত ঝিলের স্বচ্ছ জলে। রায়বাড়িটা বাইরে থেকে বাংলো টাইপ দেখতে। গাড়ি বারান্দার মধ্য দিয়েই বাড়িতে ঢোকার সদর দরজা। ঢুকলেই ঠাকুর দালান। এই ঠাকুর দালানেই পুজো চলছে। রায়বাড়ির ঠাকুর দালানের সৌন্দর্য যত বলবো কম বলা হবে। কি যে অপূর্ব! হালকা নীল, সবুজ, সোনালি দিয়ে কারুকার্য ঠাকুর দালানকে ঝলমলে করে তুলছে। মাঝখানে ঝাল লণ্ঠনটা সেই সৌন্দর্যকে আরো আরো বাড়িয়ে তুলছে। তাই নজর এড়ায়নি ঋতুপর্ণ ঘোষ সহ আরো অনেক পরিচালকদের। প্রাচীনকাল থেকেই এখানে বহু সিনেমা শুটিং হয়ে আসছে। পুজোর কদিনই এই বাড়িগুলোতে প্রবেশ করা যায়। দর্শনার্থীদের ভিড়ে ঠাকুর দালান গম গম করে, যেন প্রাণ ফিরে পায়। অতীত জৌলুসে ফিরে যায় ঠাকুর দালান সহ অন্দর। রায়বাড়ির প্রতিমার গায়ের রঙে রয়েছে বিশেষত্ব। মাতৃ প্রতিমা একচারার, বাড়ির পাশেই রয়েছে রাসমঞ্চ। রাস এখন আর হয় না। চলে এসেছে আমরা চকদিঘি বাগানবাটিতে। পিছনের বাড়িটা দেখে নিশ্চয়ই আপনাদের চেনা চেনা লাগছে। সত্যজিৎ রায়ের ঘরে বাইরের সিনেমা হোক, বা তানসেনের তানপুরা, বা গোলন্দাজ, বিভিন্ন সিনেমার শুটিং কিন্তু হয়েছে এই বাড়িটা থেকে। এই এত বড় এরিয়াটা জুড়ে রয়েছে অনেক কিছু। তবে আজকে মূলত এসেছি চকদিঘির দুর্গাপুজো দেখব বলে। ওই পিছন দিকে হচ্ছে দুর্গা দালানে দুর্গাপুজো। চলুন আগে সেটা দেখে আসি। এই সেই চকদিঘি বাগানবাটি। চকদিঘি রাজবাড়িও বলে কেউ কেউ। নিছক বাগানবাটি বললে ভুল ভাবা হবে। এই বাড়ির সাথে যুক্ত আছে বিদ্যাসাগর, লর্ড কার্জন, সত্যজিৎ রায়, সালমান রুশদি সহ বহু মহান ব্যক্তিত্বের স্মৃতি। 6টি প্রকাণ্ড কলোনিথিয়ান স্তম্ভযুক্ত এই বৈঠকখানাটি বানানো হয়েছিল ফরাসি স্থপতি দ্বারা। এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় যখন চকদিঘি আসতেন এই বাড়িতেই থাকতেন। এই বাড়ির মধ্যে ছিল একটা লাইব্রেরি। এই পরিবারের মানুষজনদের তিনি সংস্কৃত পড়াতেন। বাড়িটার সামনে একটা পুকুরও ছিল, যে কারণে বাড়িটাকে বলা হতো জলমহল। ডান দিকে এইটা হলো যাত্রামহল। বাড়িটি 350 বছর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে 99 বিঘা জমির ওপর তৈরি হয়েছিল, যেখানে রয়েছে বৈঠকখানা, অন্দরমহল, যাত্রামহল, কাছারি বাড়ি, দুর্গা দালান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের স্মৃতি বিজড়িত বাড়িটিও। ভৈরব সিংহ রায় 1737 সালে দুর্গাপুজো শুরু করেছিলেন। ঠাকুর দালানে ঐতিহ্যবাহী একচালা মাতৃ প্রতিমা। প্রতিমার রং যেন শিউলি ফুলের বোঁটার রঙের। বর্তমানে বলি প্রথা নেই, পরিবর্তে সন্দেশ বলি দেওয়ার একটা রীতি এখানে আছে। দশমীতে এখানে সিঁদুর খেলা হয় না, পরিবর্তে একাদশীতে হয় সত্যনারায়ণ পুজো ও দরিদ্র নারায়ণ সেবা। 10ঘড়া থেকে মাত্র 7 কিলোমিটার দূরে এই চকদিঘি। 30 মিনিটেই পৌঁছে যাবেন এখানে 10ঘড়া থেকে। বাস, অটো বা পুজোর সময় অনেক কিছু পেয়ে যাবেন 10ঘড়া থেকে চকদিঘি আসার জন্য। বাড়িটির সামনে প্রকাণ্ড গাড়ি বারান্দা, আর গাড়ি বারান্দার সামনে প্রকাণ্ড মাঠ ও মাঠের মাঝে অষ্টভুজাকৃতি ফোয়ারা। আর যদিও ফোয়ারাটি চঞ্চলা নয়, তবুও নিশ্চুপ অতীতের সাক্ষী হয়ে আজও দিব্যি আছে। জেলার বেশিরভাগ জমিদার বাড়িগুলোই নিজেদের বাহ্যিক চাকচিক্য ধরে রাখতে পারেনি।
তবে ব্যতিক্রম বসিরহাটের ধান্যকুড়িয়ার গাইন বাড়ি। এল শেপের এই বিশাল জমিদার বাড়িটিকে শুটিং বাড়িও বলে অনেকে। প্রচুর সিনেমা সিরিয়ালে শুটিংয়ে আমরা এই বাড়িটাকে দেখেছি। অবিভক্ত বাংলার যে জমিদার বাড়িগুলোতে পুজোর চল ছিল তার মধ্যে অন্যতম এই বাড়িটি। বৈষ্ণব মতে এখানে পুজো হয়। আগে বন্দুক ফায়ার করে শুরু হতো সন্ধি পুজো, এখন বাজি ফাটিয়ে শুরু হয়। জাঁকজমকপূর্ণভাবে এখানে বংশ পরম্পরায় পুজো চলছে। সেরা বনেদি পুজোর সম্মানও আছে এনাদের ঝুলিতে। একই চালায় বছরের পর বছর পুজো হচ্ছে। এখন আমি রয়েছি গাইন বাড়িতে। গাইন বাড়ির পুজো হচ্ছে, 180 বছরের প্রাচীন পুজো এই গাইন বাড়িতে। এখানে গাইন বাড়ি ছাড়াও বল্লভ বাড়ি, শাহবাড়িতেও পুজো হয়। সেই পুজোগুলোও আমরা এক এক করে ঘুরে দেখব। আপনারা দেখুন, ভিডিওটা কেমন লাগছে জানাবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে, ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে এভাবেই দেখতে থাকুন। এই বাড়িতে দুর্গাপুজো চালু করেছিলেন গোবিন্দচন্দ্র গাইন মহাশয়। অষ্টমী নবমীর সন্ধিক্ষণে বাড়ির বয়োজ্যেষ্ঠ থেকে কনিষ্ঠ সবাই 108 প্রদীপ জ্বালান, এটাই এবারের রীতি। মেয়েদের ধুনো পোড়ানোর রীতিও আছে। এছাড়া জ্বলন্ত সরা মাথায় নিয়ে কোনো ছেলেকে কোলে নিয়ে মায়ের সামনেও বসার রীতি এখানে। দশমীতে হয় সিঁদুর খেলা, তারপর কনকাঞ্জলি ও মিষ্টিমুখ। বাংলার ভিলেজ ক্যাসেল হলো ধান্যকুড়িয়া। রথের দিন এখানে কাঠামো পুজোর পরই আরবেলের পাল মহাশয়েরা বংশ পরম্পরায় ঠাকুর গড়ার কাজ শুরু করেন। প্রথম দিনে কাহার সম্প্রদায়ের কাঁধে চেপে হয় বিসর্জন। আগে পুজোকে কেন্দ্র করে বসত বিশাল মেলা। বসিরহাটগামী বাসে ধান্যকুড়িয়া স্টপেজে নেমে হেঁটেই চলে আসতে পারেন। আর ট্রেনে এলে বসিরহাটগামী যে কোনো ট্রেনে কাঁকড়া মির্জানগর স্টেশনে নেমে অটো করে ধান্যকুড়িয়ায় চলে আসতে পারেন। সাদা সোনালী কাজ করা অপূর্ব সুন্দর এই বল্লভ বাড়ি। এসেছি আমরা বল্লভ বাড়িতে। বল্লভ বাড়ির পুজো দেখবো ধান্যকুড়িয়ার আমরা। অপূর্ব সুন্দর এই বাড়িটা, আর মাথায় দেখুন ইউরোপিয়ান স্টাইলের কতগুলো পুতুল আছে। তো এই জন্য এই এলাকায় এটা পুতুল বাড়ি বলেও পরিচিত। চলুন এবার আমরা ভিতরে যাব, কি মাতৃ প্রতিমা দর্শন করব। গাইন বাড়ি দেখে যখন বল্লভ বাড়িতে আসলাম তখন সত্যিই মনে হচ্ছিল কোনটা বেশি সুন্দর বলুন তো? আপনাদের কোনটা মনে হচ্ছে? 150 বছর আগে শ্যামাচরণ বল্লভ বাড়িটি তৈরি করেছিলেন। বাইরের মতোই বাড়ির ভিতরটাও ততোধিক সুন্দর। সাদা সবুজের থাম, স্টাকোর কাজ গোটা বাড়ি জুড়ে, লম্বা মোজেক করা ঝকঝকে বারান্দা, জমকালো ঠাকুর দালান, এক কথায় অপূর্ব, অভূতপূর্ব। পুজোর সময়ই এই বাড়ির ঠাকুর দালানগুলোতে ঢোকার অনুমতি থাকে। বারান্দা জুড়ে আছে অনেক পুরনো পুরনো আসবাবপত্র। ভিতর ও বাইরে মিলিয়ে বাড়িটির পরিচর্যা সত্যিই প্রশংসনীয়। শ্যামাচরণ বল্লভ ছিলেন অত্যন্ত পরোপকারী ও উদার ব্যক্তি। বসিরহাটের হাসপাতাল এনাদের তৈরি করা ও কলকাতার আরজি কর হাসপাতালের অনেকটাই এনাদের দান করা জমির ওপর। শ্যামবাজারে আছে এনাদের বিশাল বাড়ি, আর এই বাড়ির পিছনেও আছে বাগান ও একটি পুকুরও। শ্রীরামপুর নামটির সাথে আমরা সবাই পরিচিত। হুগলি নদীর ধারে ফ্রেডরিকনগর বা ড্যানিশ কলোনি হলো এই শ্রীরামপুর। সেই শ্রীরামপুরের অন্যতম ঐতিহ্য এই শ্রীরামপুর রাজবাড়ি, যা আসলে গোস্বামীদের ঠাকুর বাড়ি।
বাড়ির সদর দরজা দিয়ে ঢুকলেই চোখে পড়বে নাট মন্দির সহ ঠাকুর দালান। দুর্গাপুজোর পাশাপাশি বিভিন্ন সিনেমা সিরিয়ালের শুটিংয়ের জন্য এই বাড়ির পরিচিতি ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। সাদার ওপর ঠাকুর দালানের সৌন্দর্য অপূর্ব সুন্দর। মায়ের বোধন, নবপত্রিকা স্নান সহ বিসর্জন সমস্ত কিছুই এখানে নিষ্ঠা সহকারে মানা হয়। শ্রীরামপুর স্টেশনে নেমে রিক্সা করেই আসতে পারেন, এছাড়া জিটি রোড ধরে গাড়ি করে বা বাসে করেও আসতে পারেন এখানে। ডেনমার্ক টাউনের একদম কাছেই এই শ্রীরামপুর গোস্বামী বাড়ি। তাও আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া রইল প্রতিটি বাড়িরই। আর এই শ্রীরামপুর রাজবাড়ি নিয়ে করা ডিটেল ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেল অনন্যার সাথেতে। শ্রীরামপুর রাজবাড়ি থেকে কয়েক পা হাঁটলেই গোস্বামীদের আরও একটি বাড়ির পুজো, যা বুড়ি দুর্গা বলে পরিচিত। কালিকাপুর জমিদার বাড়ি, অনেকে কালিকাপুর রাজবাড়িও বলে থাকেন। পূর্ব বর্ধমানের আউশ গ্রাম থানার 2 নম্বর ব্লকের অন্তর্গত এই কালিকাপুর। এখানের দুর্গাপুজো প্রায় 350 বছরেরও প্রাচীন। বর্ধমানের দেওয়ান পরমানন্দ রায় বর্ধমান রাজার থেকে পান এই বিশাল জমিদারি। 7 ছেলের জন্য তৈরি করেছিলেন 7 মহলা বাড়ি। তবে পরিবারের দুর্গাপুজোর জন্য তৈরি হয়েছিল একটি মাত্র দুর্গা বাড়ি। এই নাট মন্দিরে আজও পুজো হয়। পুজোর সময় উপস্থিত থাকে দূর দূরান্ত থেকে আসা পরিবারের সদস্যরা। পুজোর 15 দিন আগে থেকেই বোধনের মাধ্যমে ঘট পুজো, চণ্ডীপাঠ, তারপর শুরু হয় পুজো। গাড়িতে আসতে চাইলে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে পানাগড় মোড়গ্রাম হাইওয়ে ধরে 11 মাইল হয়ে চলে আসতে পারেন এই কালিকাপুরে। আর ট্রেনে আসলে পানাগড়, গুসকরা বা বোলপুর নেমে কালিকাপুরে আসতে হবে। হুগলির ডানকুনি নিকটবর্তী চণ্ডীতলার এই গরলগাছা, আর এই গরলগাছাতেই রয়েছে গরলগাছা জমিদার বাড়ি বা গরলগাছা বাবুদের বাড়ি। 1769 সাল থেকে বাবুদের বাড়ির দুর্গাপুজো ধুমধাম করে প্রতি বছর হয়ে আসছে। গরলগাছা বাবুদের বাড়ি ও পুজো নিয়ে একটা ডিটেল ভিডিও রয়েছে আমার চ্যানেল অনন্যার সাথেতে, আপনারা হয়তো দেখেও থাকতে পারেন। আর না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে সেই লিংক দেওয়া রইল, দেখে নিতে পারেন। ডানকুনি স্টেশন থেকে টোটো করেই আপনারা চলে আসতে পারেন এই পুজো দেখতে। চলে এসেছি বাক্সা ভিলেজের চৌধুরী বাড়িতে। চৌধুরী বাড়ির এই হলো দুর্গা দালান বা ঠাকুর দালান। দেবীমা এখানে চতুর্ভুজা ও সিংহের রং সাদা। বৈষ্ণব মতে পুজো হয় এখানে। যেমন সুন্দর ঠাকুর দালান তেমন সুন্দর দেবী মূর্তি। ঠাকুর দালানের পিছনেই আছে চৌধুরী বাড়ির কুলদেবতার মন্দির। শহরের কোলাহল থেকে শান্ত স্নিগ্ধ পরিবেশ এখানে। এবার দেখে নেব জনাইয়ের প্রাচীন বাড়ির পুজো। বাক্সা ও জনাই পাশাপাশি দুটি গ্রাম। কালীপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান ছিলেন, তিনি জনাই রাজবাড়ি স্থাপন করেছিলেন,
যা আজ কালীবাবুর বাড়ি বলেই বেশি পরিচিত। 300 বছরেরও প্রাচীন এই পুজো। বাড়িতে ঢোকার মুখে রয়েছে জোড়া শিব মন্দির, যেগুলিও কালীবাবুর সময়েই তৈরি হয়েছিল। এই বাড়ির আশেপাশেই পাবেন আরো বেশ কিছু প্রাচীন বাড়ির পুজো। আপনারা হাঁটা পথে বা টোটো, অটো বা নিজেদের গাড়িতেও সব বাড়িগুলো পরপর ঘুরে দেখতে পারেন। ট্রেনে জনাই স্টেশনে নেমে অটো বা টোটো করে ঘুরে নিতে পারেন জনাই ও বাক্সা গ্রামের সব পুজো। জনাই থেকে ফেরার পথে নিয়ে এসেছিলাম জনাইয়ের বিখ্যাত মনোহরা। 10 টাকা ও 20 টাকা পিস ছিল তখন। জনাই মোড়ে অনেক দোকান পাবেন, আপনারাও চাইলে কিন্তু ফেরার পথে কিনে আনতেই পারেন। এবার দেখে নেব বাঁশবেড়িয়া সাজিবাড়ির দুর্গাপুজো। অনেকে সাধু বাড়িও বলে থাকেন। 295 বছরের পুরনো পুজো এটি। মহিষাসুর মর্দিনী রূপ। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এখানে নেই। মায়ের ষোলশী মূর্তি এখানে। ট্রেনে বাঁশবেড়িয়া স্টেশনে নেমে সেখান থেকে টোটো করেই চলে আসতে পারেন এই বাড়ির পুজো দেখতে। আর গাড়িতে এলে ত্রিবেণী হয়ে চলে আসুন। হুগলি জেলার পান্ডুয়ার কাছাকাছি অবস্থিত জামগ্রাম। আর এই জামগ্রাম নন্দীবাড়ি, যা বিখ্যাত তার দুর্গাপুজোর জন্য। নন্দীবাড়িকে অনেকে জামগ্রাম রাজবাড়িও বলে থাকেন। প্রায় 250 বছরের পুরনো পুজো। বন্দুক ফায়ার করে শুরু হয় পুজো। কুলদেবতা লক্ষ্মী জনার্দনের মন্দির আছে বাড়ির অন্দরমহলে। জামগ্রামের বৈশিষ্ট্য হলো এখানে পুজোর কদিন কোনো মাইক বাজে না, শুধুই ঢাকের আওয়াজ। দশমীর দিন মেয়েদের ধুনুচি নাচ এবারই পুজোর আকর্ষণ ও অন্যতম বৈশিষ্ট্য। হাওড়া থেকে বর্ধমান লোকালে পান্ডুয়া নেমে অটো করে চলে আসুন নন্দীপাড়া। সেখানে নন্দীবাড়ি ছাড়াও আছে ঘোষ বাড়ির পুজো। সেটাও প্রায় 350 বছরের প্রাচীন পুজো। বাই রোড আসতে চাইলে তার জন্য গুগল ম্যাপ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই হলো পূর্ব বর্ধমানের চোংদার বাড়ির পুজো, যে দুর্গাপুজো ঘুষকরার সব থেকে প্রাচীন দুর্গাপুজো। 4 দিনই এখানে হোম যজ্ঞ হয়। দশমীতে ঘট বিসর্জনের বদলে ঘট প্রতিষ্ঠা করা হয় এবং তা থাকে 1 বছর। এটাই এই পরিবারের রীতি। দেবী দুর্গার বাহন সিংহের পরিবর্তে এখানে বাঘ। চোংদার বাড়ি ছাড়াও ঘুষকরার মাঝি বাড়ি ও মণ্ডল বাড়ির পুজো হাঁটা পথেই দেখে নিতে পারেন। ঘুষকরা রেল স্টেশনে নেমে হাঁটা পথেই এই বাড়িগুলোর পুজো আপনারা দেখে নিতে পারেন। পূর্ব বর্ধমান জেলায় এই গঙ্গাটিকুরি জমিদার বাড়ি। যারা এই ধরনের বাড়ির পুজো দেখতে ভালোবাসি, সেই দিক থেকে এই গঙ্গাটিকুরির মতো বিশাল বাড়ি নিঃসন্দেহে মুগ্ধ করবে। ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই বাড়ি প্রতিষ্ঠা করেছিলেন ও স্বপ্নাদেশে শুরু করেছিলেন দুর্গাপুজো। কয়েকশো বছর আগের জমিদার বাড়ির সুন্দর রক্ষণাবেক্ষণ সাথে পুজোর কদিন ঢাক কাসরের আওয়াজ মুগ্ধ করবে। ট্রেনে গঙ্গাটিকুরি স্টেশনে নামতে হবে। কাটোয়ার কয়েকটা স্টেশন পরেই এই গঙ্গাটিকুরি স্টেশন। আর স্টেশন থেকে টোটো ভাড়া করে চলে আসুন এই জমিদার বাড়িতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর সকলে খুব ভালো থাকুন, পুজো আপনাদের ভীষণ ভালো কাটুক।